রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির পানি নেমে গেলেও কমছে না ভোগান্তি, স্থায়ী সমাধান চান নগরবাসী। আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা আসলে বোঝানোর মতো কোনো ক্ষমতা নেই। এই যে আমরা কালকের থেকে পরিশ্রম করতেছি পানির ভিতরে আইসা। ড্রেনেজ ব্যবস্থাটা ভালো হয়, আর আমাদের যে নদী নালা ছোট ছোট খাল বিল ছিল এগুলো যদি একটু থাকে তাহলে পানিটা ওখানে ঘোড়া যেতে পারে। সারা দেশে বন্যা পরিস্থিতির উন্নতি, সিরাজগঞ্জের যমুনার পানি এখনো বিপদসীমার উপরে, দুর্গত এলাকার মানুষের দুর্ভোগ। সরকারি চাকরির প্রলোভন, জ্যোতি কোচিংয়ে মিলল বিভিন্ন পরীক্ষার এডমিট, প্রশিক্ষকরা কর্মরত মন্ত্রণালয় ও আদালতে। টাকার বিনিময়ে ঢাকা উত্তরের ওয়ার্ড ও থানা আওয়ামী লীগ পদ বিক্রির অভিযোগ, আছে বিএনপি জামাত পরিবারের সদস্যরাও। এবং ডিজিটাল দেশে সচিবালয় হাজিরা খাতায় উপস্থিতি, কর্মঘণ্টা ফাঁকি দিচ্ছে কর্মকর্তা কর্মচারী, বাড়ছে দুর্নীতি বলছে টিআইবি। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবারে বিস্তারিত। শুক্রবারের টানা বৃষ্টিতে রাজধানী জুড়ে তৈরি হয় জলাবদ্ধতা। বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেলেও ভোগান্তিতে মানুষ। বৃষ্টিতে নিউ মার্কেট, গাউসিয়া, চাঁদনী চক, নূরজাহান মার্কেট সহ অন্যান্য মার্কেটগুলো পরে জলাবদ্ধতার কবলে। ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের পণ্যের। শনিবার সকালে পানি না থাকলেও ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির চিত্র এখন স্পষ্ট। ক্ষতিগ্রস্তরা জানান, সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় নিউ মার্কেট, এতে নিয়মিত ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। গতকাল শুক্রবার ভোর থেকে শুরু হওয়া মাত্র 6 ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানী ঢাকা। প্রধান প্রধান সড়ক থেকে অলিগলি সব সড়কেই ছিল জলাবদ্ধতা। অভিজাত এলাকা গুলশান, বনানী, ধানমন্ডি কোনো এলাকায় জলাবদ্ধতা থেকে মুক্তি পায়নি। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। আমরা যখন সকালে যে সময় আইছি তখন তো কোমর সমান পানি, প্রত্যেকটা মালামাল সব নষ্ট হয়ে গেছে। এগুলা মনে করে যে পানি তলে ছিল যে নষ্ট হয়ে গেছে, এই যে সব বাদ এগুলো আমাদের কোনো কাজে লাগবে না, আমাদের সম্পূর্ণ এই যে মনে করেন পুরো চালানি শেষ। আমাদের দোকানের অবস্থা অনেক খারাপ। কালকে তো ম্যাক্সিমাম আপনার 4-5 লাখ টাকার মাল নষ্ট হয়ে গেছে। বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও কমছে না বানভাসী মানুষের ভোগান্তি। লালমনিরহাটে বন্যার পানি নেমে গেলেও 2 দফা বন্যায় জেলার 5 উপজেলা নির্মাঞ্চল ও চরাঞ্চলের অধিকাংশ কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকার কৃষকের বীজ তলা সহ নানা জাতের ফসল নষ্ট হয়েছে। পানি নেমে যাওয়ায় শুরু হয়েছে নদী ভাঙন। উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার 35 ইউনিয়নের পানিবন্দী লক্ষাধিক মানুষের শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য ও গো খাদ্যের সংকট দেখা দিয়েছে। পানিতে ডুবে যাওয়ায় জেলার ইসলামপুর উপজেলায় সড়ক যোগাযোগ বন্ধ হয়েছে। সুনামগঞ্জে নদী তীরবর্তী এলাকায় পানি কমলেও হাওর ও নির্মাঞ্চলে ঢলের পানিতে তলিয়ে যাওয়া সুনামগঞ্জ তাহিরপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সুরমা নদীর পানি কমে বিপদ সীমার নিচে নামলেও আরও কয়েকদিন মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় আবারও পানি বৃদ্ধির শঙ্কা রয়েছে। আবাদগুলা নষ্ট হয়েছে, বাদাম উঠাইতে পারে নাই। তারপরে পানি বসার কারণে আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে। আমাদের নদী ভাঙন শুরু হয়ে গেছে এবং বাড়ি ঘরদর অনেক ভেঙে গেছে এবং এখনো ভাঙতেছে। নগর পানি ওর ভিতরে কিস্তি রাত্রে 2টার সময় আমরা মাটির মধ্যে ঘুমাইছি, চৌকি জায়গা নাই, মাটির মধ্যে বাচ্চা নিয়ে ঘুমাইছি। রাত্রে 2টার সময় উঠে দেখি পানি ঘরের উপরে দেখে অক্কান পানি, বুকমা পানি হয়ে গেছে। ওখানো পর্যন্ত চুলার মাঝে আমরা জাল হয়েছে না। বন্যার পানি কমলেও দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় ও জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু ও মেহেদি হাসান। প্রথমেই চলে যাচ্ছি পঞ্চগড়ে বাবুর কাছে। বাবু, বন্যা পরিস্থিতি আর ক্ষয়ক্ষতি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন।
ধন্যবাদ ইসরাত। আসলে আপনি যেমনটি বলছিলেন যে গত দুদিন ধরে আসলে তেমন ভারী ধরনের বৃষ্টি না হয় কিন্তু বন্যা পরিস্থিতি অনেকটা কিন্তু উন্নতি হয়েছে। আপনাকে যদি আমি বলতে চাই যে আসলে পঞ্চগড়ের অনেক এলাকা কিন্তু আসলে 2 দফায় বন্যায় কিন্তু আসলে প্লাবিত হয়েছে। এই বন্যা থেকে আসলে অনেক এলাকা এখনো কিন্তু আসলে বন্যার পানিতে নিমজ্জিত আছে, কোথাও এখন পর্যন্ত হাঁটু অবধি পানি রয়েছে কে আমরা দেখতে পেরেছি। বিশেষ করে গ্রামীণ যে সড়কগুলো সেই সড়কগুলোর অবস্থা কিন্তু বেহাল অবস্থা শুরু হয়েছে, কারণ বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথেই যে রাস্তাগুলোর যে ক্ষত সেই ক্ষত কিন্তু আসলে বেরিয়ে আসছে, যেই কারণে কিন্তু আসলে চলাচলের অনেকটা ব্যাঘাত হচ্ছে। এর পাশাপাশি আসলে আমরা দেখেছি যে এই এলাকাটি কৃষি প্রধান এলাকা, এই কৃষি প্রধান এলাকা হওয়ার কারণে কিন্তু আসলে অধিকাংশ মানুষ কিন্তু কৃষি কাজের উপর নির্ভরশীল। যেহেতু বড় মৌসুম, এই বড় মৌসুমে আমরা দেখেছি যে অনেক এলাকায় কিন্তু আসলে এখনো বড় চারা রোপণ করতে পারেনি। কিছু কিছু জায়গায় দেখেছি যে বীজতলাগুলো ডুবে গিয়ে নষ্ট হয়েছে, আবার যারা চারা আগাম লাগিয়েছে তারা কিন্তু আসলে সেই চারাগুলো আবার নষ্ট হয়ে গেছে, নতুন করে তারা লাগাবে। এদিকে আমরা দেখেছি যে আসলে সবখানে পানি বন্দী হওয়ার কারণেই কিন্তু আসলে দেখছি যে আমরা গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। বাড়তি দামে কিন্তু আসলে গোখাদ্য কিনে নিয়ে কিন্তু আসলে পশুপালন করছে, এইরকম দেখেছি। এর পাশাপাশি আসলে সরকারিভাবে কিন্তু আসলে তেমন কোনো ত্রাণ বিতরণ করা হয়নি, যদিও সামান্য পরিমাণ ত্রাণ বিতরণ করেছে পঞ্চগড় 1 আসনের স্থানীয় এমপি। এর পাশাপাশি আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি। আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে এই মৌসুমে অর্থাৎ বর্ষা মৌসুমে আরও কয়েক দফা বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেই কারণে কিন্তু আসলে তারা যে বন্যার যে পূর্বাভাস সেটি আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ এই 2 দফা বন্যার পর আরও বন্যা হতে পারে বলে এরকম একটি আভাস দিয়েছে। এর পাশাপাশি আমি যদি আপনাকে বলি যে পঞ্চগড়ের যে পুকুরগুলো ছিল আসলে যারা মাছ চাষ করে সেই মাছ চাষ করে তারা কিন্তু অনেকটা বেকায়দায় পড়েছে। তাদের যে পুকুরের মাছ সেগুলো কিন্তু অনেকটা ভেসে গেছে, যেই কারণে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কিন্তু তাদের কিন্তু লাখ লাখ টাকা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে। এদিকে জেলা প্রশাসন থেকে আমরা কথা বলেছি। জেলা প্রশাসক আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে বন্যা তেমন ক্ষতি না হলেও আর কি তেমন ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত, যেই কারণে কিন্তু আমরা দেখেছি যে জেলা প্রশাসন প্রস্তুতি রেখেছে যদি খারাপ অবস্থা দাঁড় হয় সেই ক্ষেত্রে আসলে বন্যার্তদের ত্রাণ বিতরণ এবং আশ্রয়ণ কেন্দ্র খোলার জন্য প্রস্তুতি রেখেছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমি চলে যাচ্ছি স্টুডিওতেই। বাবু, আপনাকে ধন্যবাদ। পঞ্চগড় থেকে বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে বলছিলেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। টানা 2 সপ্তাহের বন্যায় সিরাজগঞ্জে যমুনার পানিতে তলিয়ে গেছে চরাঞ্চল এবং নিম্নাঞ্চল। বিস্তীর্ণ ফসলের সাথে তলিয়ে গেছে ঘাসও। এসব এলাকায় মানুষের খাবারের পাশাপাশি দেখা দিয়েছে চরম গোখাদ্যের সংকট। এতে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে দুর্গতরা। সিরাজগঞ্জ প্রতিনিধি সাইমুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছে সালমা জাহান। যমুনার চরাঞ্চল, দুচোখ যেদিকে যায় শুধু পানি আর পানি। এবারের বন্যায় পানিতে তলিয়েছে জেলার 5 উপজেলার চরাঞ্চলের 34টি ইউনিয়ন। বাড়িঘর তলিয়ে যাওয়ায় অনেকেই আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। অনেকেই চরম দুর্ভোগ উপেক্ষা করে নিজেদের বসতবাড়িতে অবস্থান করছেন। অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। শুধু মানুষই নয়, বন্যার কবলে পড়েছে গবাদি পশুও। পানিতে কাঁচা ঘাস তলিয়ে থাকায় তাদের খাবারে পড়েছে সংকট। এতে হাঁস, মুরগি, গরু, ছাগলের খাবার জোগাড় করতে দুর্গতদের পড়তে হচ্ছে চরম বিপাকে। গরু বাছুরের খাদ্য নাই, মানুষের অভাব, বাল বাচ্চা নিয়ে খুবই কষ্ট করতেছি। আঙ্গর তো খুব অবস্থা খারাপ। আমরা এক তো খাই না। আঙ্গ তো কেউ দেখ পারাইছে না, কেউ খোঁজ খবরও নেই বেড়াইছে না। দিন ধরে পানি উঠছে, বাড়ির থাকার জন্য যে একটা ঘর আছিল তাও ভেঙে গেছে। গেলি পারে আমি যে এক বাড়িতে এসে শুকনা জায়গা আছে ওইখানে উঠছে। পরিস্থিতি বিবেচনায় ত্রাণের সঙ্গে গোখাদ্য বিতরণের নির্দেশনা দেওয়ার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। শুকনো খাবার যেমন মানুষের জন্য আসছে, সেরকম পশু যারা আছে তাদের জন্য এই ধরনের ব্যবস্থা আগামী দিনে আমাদের করার প্রয়াস রয়েছে। আমরা অবশ্যই সেগুলো মাথায় নিয়ে কাজ করব।
সেই সঙ্গে প্রাণী সম্পদ বিভাগ দুর্গত এলাকায় গবাদি পশুর চিকিৎসার জন্য গঠন করেছে 5টি মেডিকেল টিম। গবাদি পশুর এই সময় বন্যার কারণে সাধারণত কিছু কিছু রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়, এই প্রাদুর্ভাব যেন না বাড়ে সেই কারণে আমরা এর আগেও টিকা দিয়েছি এবং আমরা অলরেডি আমি টিকা নিয়ে আসছি আমার কেন্দ্র থেকে এবং আগামীকালে এই টিকাগুলো আমাদের এই বন্যা প্রবণ এলাকাতে চলে যাবে। জেলার 34টি ইউনিয়নে প্রায় 2 লাখ গবাদি পশু বন্যার কবলে। নিউজ ডেস্ক, দেশ টিভি। পেনশন স্কিম প্রত্যয় নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেছেন আন্দোলনরত শিক্ষকরা। দলটির ধানমন্ডি কার্যালয়ে এই বৈঠকের বিষয় জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, শিক্ষকদের নিয়ে বৈঠকের বিষয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ধানমন্ডির আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসে কিন্তু শিক্ষক প্রতিনিধিদের সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং শিক্ষা প্রতিমন্ত্রী সহ প্রায় 13 সদস্যের শিক্ষকদের প্রতিনিধির সাথে একটা বৈঠকে বসছেন সকাল 11:30টার দিকে। আপনি জানেন যে স্বায়ত্তশাসিত, স্বশাসিত এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে প্রায় 403টি প্রতিষ্ঠানের জন্য সরকার কিন্তু এই বছরের 1 জুলাই থেকে প্রত্যয় পেনশন স্কিম চালু করেছেন। তার প্রতিবাদেই কিন্তু শিক্ষকরা 1 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করে আসছেন এবং তখন প্রথম দিন থেকেই তারা কিন্তু বলে আসছেন যে প্রত্যয় পেনশন স্কিম বাতিল করতে হবে, যতক্ষণ না পর্যন্ত বাতিল করা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। আপনি জানেন যে 55টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে 39টি পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু তারা সর্বাত্মক কর্মবিরতি পালন করছিলেন। এরই মধ্যে কিন্তু দেশ জুড়ে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে যে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো এভাবে এতদিন ধরে অচল অবস্থায় আছেন, সেখানে কারো কোনো মাথা ব্যথা নেই। এটি কিন্তু আলোচনা সমালোচনার মধ্যেই শিক্ষকরা বলছিলেন যে সরকারের কোনো ঊর্ধ্বতন মহল যদি তাদের সাথে যোগাযোগ করে তাহলে তারা তাদের সাথে কথা বলে তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেই দাবি দাওয়াগুলো তারা তুলে ধরবেন এবং সরকার মেনে নেবেন, এমন প্রত্যাশা নিয়ে কিন্তু গত রবিবার অর্থাৎ গত সপ্তাহের রবিবারে কিন্তু একটা বৈঠক হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। কোনো কারণবশত সেই বৈঠকটি কিন্তু বাতিল হয়। এরপরও কিন্তু শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এই প্রত্যয় পেনশন স্কিম বাতিল এবং তাদের যে 3টি দফা। এবং আজকে কিন্তু সকালে আমরা জানতে পারি যে শিক্ষক প্রতিনিধিদের সাথে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বৈঠক হওয়ার কথা এবং তারই ধারাবাহিকতায় কিন্তু 11:30টার দিকে এখানে বৈঠকটি বসছে। আপনি জানেন যে শিক্ষকদের 3টি দাবি মূলত, একটি হচ্ছে প্রত্যয় পেনশন স্কিম বাতিল করতে হবে, তাদেরকে সুপার গ্রেডে পদোন্নতি দিতে হবে, একই সাথে তাদের আরও একটি দাবি যে শিক্ষকদের জন্য আলাদা পেনশন বেতন কাঠামো গঠন করতে হবে। এই দাবি 3টে নিয়ে তারা আন্দোলন করছিলেন। আজকে শিক্ষকরা হয়তো বা তাদের সেই দাবি দেওয়াগুলো তারা এখানে তুলে ধরবেন এবং সেই দাবি দেওয়া তুলে ধরার জন্য মূলত বাংলাদেশ শিক্ষক ফেডারেশন সমিতির যিনি সভাপতি অধ্যাপক ডক্টর আখতারুল ইসলাম এবং মহাসচিব এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাত হুদা সহ 13 সদস্যের একটি টিম কিন্তু এখানে বৈঠকে বসছেন। বৈঠক পরে হয়তো বা জানা যাবে মূলত শিক্ষকরা যে দাবি নিয়ে এতদিন আন্দোলন করে আসছিলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাথে বৈঠক বসার পর তাদের সেই দাবি দেওয়া পূরণ হয়েছে কিনা বা মূলত তাদের কাছ থেকে কোনো আশ্বাস তারা পেয়েছেন কিনা, আন্দোলন তারা স্থগিত করবেন কিনা বা আন্দোলন চালিয়ে যাবেন কিনা, এই বিষয়ে কিন্তু মূলত বৈঠকের পরেই জানা যাবে। এখনো পর্যন্ত রুদ্ধদ্বার সেই বৈঠকটি চলছে। শিক্ষক প্রতিনিধিরা তাদের দাবি দেওয়াগুলো তুলে ধরছেন এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেগুলো শুনছেন এবং সেখানে কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও রয়েছেন, যার ফলশ্রুতিতে আসলে এতদিন ধরে শিক্ষকরা সরকারের যে ঊর্ধ্বতন মহলের সাথে কথা বলার একটা চেষ্টা করছিলেন বা তারা সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধি তাদের সাথে কথা বলবেন, সেই মূলত আশাটি কিন্তু তাদের আজকে মূলত পূরণ হলো। এরপরই বৈঠক পরে মূলত আমরা জানতে পারবো আসলে কি ঘটতে চলেছে। এই ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস থেকে আজকে শিক্ষক প্রতিনিধির সাথে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের যে বৈঠক চলছে সেই সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। মাজহার, আপনাকে ধন্যবাদ। পেনশন স্কিম প্রত্যয় নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেছেন আন্দোলনরত শিক্ষকরা এবং এই ব্যাপারে বিস্তারিত বলছিলেন মাজহারুল ইসলাম। ডিএমপি মিডিয়া সেন্টারে সাপ্তাহিক ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে ব্রিফ করছেন যুগ্ম কমিশনার মেহেদী হাসান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। না, সেটি আমরা বরাবরই করে থাকি। আমাদের প্রত্যেকটি ক্ষেত্রেই ব্যাকআপ প্ল্যান থাকে, কিছু বিকল্প ব্যবস্থাও থাকে, বিকল্প সড়ক থাকে। তো আমরা অবস্থা বুঝে আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। এখানে বিকল্প ব্যবস্থাগুলো ধরুন যে কোনো ইন্টারসেকশন যদি কোনো অনাকাঙ্ক্ষিত কারণে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়, তখন ওই ইন্টারসেকশনকে কেন্দ্র করে অন্যান্য যে বিকল্প সড়কগুলো আছে সেই সড়কগুলোতে আমরা তখন ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরো বেশি সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন করে থাকি। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর একটি ঘোষণার পরে
অটো রিক্সা চালকরা তারা আরো বেশি মানে খুশিও একদিকে খুশি তারা এবং তাদের চলাফেরা ডেসপারেট হয়ে গেছে। এবং আমি মাঝে মাঝে তার অটোতে উঠলে বলি যে আপনারা তো আগে কখনো এই রাস্তায় আসলেন না, বলে যে এখন আমাদেরকে কিছু বলে না। এর মধ্যে আপনারা এর আগে একটা মিটিং এ বলেছিলেন যে রাস্তা সিলেক্ট করে দেওয়া হবে, তারা কোন সড়ক করতে পারবে কোনটা পারবে না, এই সিলেকশনটা হয়েছে কিনা? আর অটো রিক্সার এই যে ব্যাপকতা, এই ব্যাপকতা মানে টেনে ধরার আপনাদের লাগাম টেনে ধরার কোন ব্যবস্থা আছে? সাথে আমি একটু অ্যাড করি, শ্যামলী এবং গাবতলী থেকে পিপুলার আমরা আসি, তো শ্যামলী হসপিটাল এবং সোনাদি হসপিটালের সামনে যে ফুটপাথটা, এখানে আপনি যদি লক্ষ্য করেন এই ফুটপাথের কারণে যে হসপিটাল থেকে যে যাত্রীগুলো আসে সরাসরি রাস্তা ঢুকে যায়, তারা ওভারক্রসিং ঢুকতে পারে না। তো এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন কিনা? রাস্তায় যে ফুটপাথ গুলো দখল করতে হবে, তাহলে সে তার রাস্তা জ্যাম হবে। আচ্ছা, আমি একে দুটি কোশ্চেন এসছে। তো প্রথমটি আমি বলি যে অটোরিকশা চালকদের ভেতরে একটি ভ্রান্ত ধারণা জন্ম নিয়েছে। সেটি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী মানবিক দৃষ্টিকোণ থেকেই তাদেরকে যে তাদের বিষয়গুলো চিন্তা করেই যে ব্যবস্থা বা যে নির্দেশনা আমরা পেয়েছি সেটি হচ্ছে নির্দিষ্ট কিছু ছোট ছোট রাস্তায়, মূল সড়কে কখনোই অটোরিকশা চালানোর কোনো সুযোগ নেই। কিন্তু অটোরিকশা চালকদের ভেতরে এই ভ্রান্ত ধারণাটি তৈরি হয়েছে। আমরা আমাদের কমিউনিটি ট্রাফিক কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে এবং অন্যান্য স্টেক হোল্ডার্সদের মাধ্যমে আমরা এই অটোরিকশা চালকদের সচেতন করছি যে আপনারা যে ভুল ধারণাটি আপনারা পোষণ করছেন এটি তাদেরকে শুধরে দিচ্ছি। পাশাপাশি আমরা কিছু কিছু যে সকল রাস্তায় ছোট ছোট রাস্তা, বিশেষ করে বাইলেন যেগুলো মূল সড়ক নয়, এই ধরনের কিছু রাস্তা আমরা সিলেক্ট করার প্রক্রিয়া হাতে নিয়েছি। ইতিমধ্যে ধানমন্ডি এলাকাতে আমরা বেশ কিছু রাস্তা নির্ধারণ করে দিয়েছি, যেমন মিরপুর রোডে কিন্তু কোনো রকম কোনো রিক্সা অ্যালাউ করি না, ভিআইপি রোডে কোনো রিক্সা চলবে না। প্রগতি সরণিতে ঢাকা শহরের যে মূল যে সড়কগুলো সেই সড়কগুলোতে এই রিক্সা বলুন আর মানে স্লো স্পিডি যে যানগুলো সেগুলো চলবে না। সেটি আমরা সমন্বয় এবং আইন প্রয়োগ দুটিই আমরা পাশাপাশি একযোগে করে যাচ্ছি। আর ফুটপাতের যে বিষয়টি বলেছেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ঢাকা শহরের অনেকাংশে আমরা ফুটপাত মোটামুটি অবৈধ দখলমুক্ত করেছি। কিছু কিছু জায়গায় উঠিয়ে দেওয়ার পরেও কিছু কিছু জায়গায় তারা পুনরায় বসতে চেষ্টা করে, সেটিও আমরা সংশ্লিষ্ট বিভাগকে পর্যাপ্ত নির্দেশনা প্রদান করা হয়েছে যে ফুটপাত হচ্ছে শুধুমাত্র জনসাধারণের পথচারীদের হাঁটা চলার জন্য, অন্য কোনো কারণে নয়। তো আপনাদেরকেও আমি আহ্বান জানাচ্ছি, কারণ ঢাকা শহরের প্রত্যেকটি ইঞ্চিতে আর পুলিশ কাজ করছে না। যখনই আমাদের নজরে আসে, যখনই কোনো টহল পুলিশের নজরে আসে বা ট্রাফিক পুলিশের নজরে আসে, আমরা কিন্তু তৎক্ষণাৎ ওই ফুটপাতের ওই অবৈধ দখলদারিকে আমরা আইনের আওতায় নিয়ে আসি। তো এটি চলমান। ডিএমপি মিডিয়া সেন্টারে সাপ্তাহিক ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে ব্রিফ করছিলেন যুগ্ম কমিশনার মেহেদী হাসান। মতিঝিল সেনা কল্যাণ ভবনের পাশে শ্রী লক্ষ্মী নারায়ণ জিউর মন্দির দেবোত্তর সম্পত্তি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন। শনিবার সকাল 9:30 থেকে অভিযানটি চলে। মন্দির কমিটির নেতারা বলেন, এখানে জমির পরিমাণ 36.66%। ব্রিটিশ আমল থেকে প্রভাবশালী মহল তা ভোগ দখল করে আসছে। উদ্ধার শেষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। তবে দোকানিরা অভিযোগ করে বলেছেন, উচ্ছেদের বিষয়ে কোনো নোটিশ দেয়া হয়নি। মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, দীর্ঘদিন অবৈধ দখলে থাকা দেবোত্তর সম্পত্তি ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে উচ্ছেদ করা হয়েছে। এটা আসলেও আপনার সিএস থেকে মহানগর জরিপ পর্যন্ত সকল রেকর্ডে এটা দেবোত্তর সম্পত্তি ছিল। তো এটা আসলে দখলে ছিল আসলে সেবায়েত সূত্রে যারা এখানে রেকর্ডপ্রাপ্ত ছিল তারা কিছুদিন আগে সেটা আমাদের মন্ত্রণালয় এবং জেলা প্রশাসককে অবগত না করে অন্য একটা ডেভেলপার কোম্পানিকে তারা একটা বায়না সূত্রে দিয়েছে। তো তারাই একটা অবৈধ দখলের এখানে চেষ্টা করেছে, পুরোপুরি দখল করতে পারে নাই। তো এর আগে আমরা ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং আমাদের ঢাকা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব আনিসুর রহমান স্যারের নির্দেশনায় আজকে আমরা এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এই দেবোত্তর সম্পত্তিটা উদ্ধার করার জন্য আজকে আমাদের এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। সরকারি দপ্তরে চাকরির প্রলোভন,
লিপি ও মুদ্রাক্ষরিক হিসেবে চাকরি দিতে শিক্ষার্থী টানছে জ্যোতি কমার্শিয়াল সেন্টার। দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে আসে প্রশিক্ষকদের সবাই বিভিন্ন মন্ত্রণালয় এবং উচ্চ আদালতে কর্মরত। চাকরির সঙ্গে এই কমার্শিয়াল সেন্টারটির যোগসূত্র খুঁজতে তদন্ত চান শিক্ষাবিদরা। মাহমুদ হাসানের 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন উজ্জ্বল হোসেন। সরকারের বিভিন্ন দপ্তরে লিপি ও মুদ্রাক্ষরিক হিসেবে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভনে শিক্ষার্থীদের টানছে কোচিং কেন্দ্র জ্যোতি কমার্শিয়াল সেন্টার। কারা এই কেন্দ্রের প্রশিক্ষক, তাদের খোঁজে এবার দেশ টিভি। অনুসন্ধানে খোঁজ মেলে যারা এখানে ক্লাস নেন বেশিরভাগই বিভিন্ন মন্ত্রণালয় এবং উচ্চ আদালতে কর্মরত। সরকারি চাকরি করে সবাই, যারা মানে এখানে ক্লাস নেয় এবং প্রশ্ন করে তারা সবাই সরকারি চাকরি করে। তারা কি প্রথম শ্রেণীর কর্মকর্তা? না না না, তাহলে ওই সবাই ক্লাস 3 এমপ্লয়। শিক্ষকদের লিস্ট চাইলে প্রথমে গড়িমসি করলেও পরে কৌশলে একে একে 7 জনের নাম বলেন জ্যোতির সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির। পুলিশ হেডকোয়ার্টার, মিস্টার হেরাল, অ্যাসিস্ট্যান্ট বেঞ্চ অফিসার, মিস্টার হাইকোর্ট, তাশরিফুল, স্টোটাইপিস্ট, মনিরুজ্জামান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আলমাস হোসেন বোধের সম্ভবত পাঠাচ্ছে হাইকোর্ট। রিয়াজুল ইসলাম কাজ করেন পুলিশ সদর দপ্তরের মুদ্রাক্ষরিক হিসেবে। এছাড়া মোহাম্মদ হেলাল উদ্দিন, কাউসার হোসেন এবং জুয়েল রানা 3 জনই হাইকোর্টের বেঞ্চ সহকারী পদে কর্মরত। তাশরিফুল ইসলাম কৃষিতে, আর মনিরুজ্জামান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুদ্রাক্ষরিক, আর আলমাস হোসেন হাইকোর্টের পিও পদে কর্মরত। আর ঢাবির অর্থনীতি বিভাগের শিক্ষক সোয়াইব আহমেদের নাম সহ পোস্টারও দেখা গেল সেন্টারের দেয়ালে। জানা গেল তিনি এখানে শিক্ষকতা করছেন খুব কম সময় ধরে। অভিযোগ রয়েছে এই কেন্দ্র থেকে কোচিংয়ের পর চাকরিপ্রাপ্তদের বেশিরভাগই বিভিন্ন আদালত ও মন্ত্রণালয়ে কর্মরত। দেশ টিভির অনুসন্ধানে যার প্রমাণও মিলেছে। জ্যোতি কমার্শিয়াল সেন্টারের এক ঝুড়িতেই মিলল ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে কর্মচারী পদে চাকরি পেতে ইচ্ছুকদের প্রবেশপত্র। প্রশ্ন থেকে যায়, চাকরি পাইয়ে দিতে কি যোগসূত্র এই কোচিংয়ের সঙ্গে? তার তদন্ত চান শিক্ষাবিদরা। সরকারি চাকরিতে যেন মেধার ভিত্তিটা ব্যবহার করা হয়। মেধা কিভাবে মূল্যায়িত হবে? যদি সেখানে প্রশ্নপত্র ফাঁস করে প্রশ্নপত্র পেয়ে কেউ কেউ পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যায়, এটি অতি দ্রুত তদন্ত করে দেখা দরকার। স্বভাবতই প্রশ্ন থেকে যায়, তাহলে কি পিএসসির গ্রেপ্তার হওয়া উপপরিচালক আবু জাফরের স্ত্রী জ্যোতির এই প্রতিষ্ঠান থেকেই চলে 3য় ও 4র্থ শ্রেণী সহ অন্যান্য সরকারি চাকরির প্রশ্ন ফাঁসের মতো ঘৃণ্য কাজটি? মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। টাকার বিনিময়ে পদ বিক্রি এখন অনেকটাই ওপেন সিক্রেট মহানগর উত্তর আওয়ামী লীগে। প্রস্তাবিত ওয়ার্ড ও থানা কমিটি নিয়ে নেতাকর্মী সরাসরি দোষ চাপালেন মহানগর সভাপতির উপর। টাকার বিনিময়ে পদ বিক্রির অভিযোগ করেন তারা। কিছু ত্রুটি স্বীকার করে উত্তরের সভাপতি বজলুর রহমান জানান, এখনো সংযোজন বিয়োজনের সুযোগ আছে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। 2019 সালের 30 নভেম্বর সম্মেলনে দায়িত্ব পাওয়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এখন পর্যন্ত থানা ওয়ার্ড কমিটি করতে পারেনি। 3 বছর মেয়াদী মহানগর কমিটির মেয়াদ শেষ হয়েছে 2022 সালে। মেয়াদোত্তীর্ণ কমিটি ঈদের আগে থানা ওয়ার্ড কমিটি জমা দিয়েছে, তবে এখনো মেলেনি অনুমোদনের। তবে প্রস্তাবিত ওয়ার্ড থানা কমিটি নিয়ে বিতর্কের শেষ নেই। বিএনপি জামাত পরিবারের সদস্য মোহাম্মদ হোসেন খোকনকে আনা হয়েছে ওয়ার্ডের নেতৃত্বে, আর খোদ বিএনপির থানা কমিটির সাবেক সভাপতি করা হয়েছে ভাটারা থানা আওয়ামী লীগ সভাপতি হিসাবে। বিতর্কিত কাউন্সিলরও আছেন নিজ নিজ ওয়ার্ডের সভাপতি পদে। কমিটিতে থাকা অনেকেই বিএনপি জামাত পরিবারের সদস্য। 21 আগস্ট গ্রেনেড হামলার আসামির আত্মীয়, যিনি জমি দখল সহ মামলার আসামি, তাকে দেওয়া হচ্ছে 49 নম্বর ওয়ার্ডের শীর্ষ পদ। বিএনপি রাজনীতি করেও পদ পেতে যাচ্ছে 48 নম্বর ওয়ার্ড কমিটিতে। খোদ মহানগর সভাপতি ভাতিজাও পাচ্ছেন শীর্ষ পদ। ডিএমপি তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক নাজিব আমজাদকে আদালত থানার সাধারণ সম্পাদক পদে প্রস্তাব করা হয়েছে। নজিরবিহীন কমিটি বাণিজ্য নিয়ে ক্ষুব্ধ তৃণমূলের নেতারা। সরাসরি হস্তক্ষেপ চাইলেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বজলুর মতন মানুষ 21 গ্রেনেড হামলার আহত, এই লোক টাকার পিছনে ঘুরবে। রানা, আজিজুল হক রানা এবং সাত্তার, গ্রিল মিস্ত্রি সাত্তার, শ্যামলী আইডিয়ালের মালিক, এই যে দুইটা মানুষের কাছে আমাদের সভাপতি শেখ বজলুর রহমান জিম্মি হয়ে গেল। টাকা কিভাবে খাইতে হয়, টাকা কিভাবে নিতে হয়, এই বিষয়গুলা তারা মুখস্থ করে ফেলল।
বুঝলু ভাই কমিটি বাণিজ্য করতে আছে, এটা আগের থেকে আমরাও জানি, সবাই জানে, দেশের প্রতি সবাই জানে, শেখ হাসিনাও জানে, নেত্রী জানে কমিটি বাণিজ্য হইতে আছে। এখন আমরা কি করবো? এখন তো দেখতেছি আওয়ামী লীগ করাই আমাদের জন্য কষ্টকর। খিলখিয়া থানা, উত্তরা পূর্ব পশ্চিম সব থানাতেই আমরা দেখতে পাচ্ছি যে আসলে কমিটি বাণিজ্য হচ্ছে। নগরের সিনিয়র নেতৃবৃন্দ আছে, ওনারা যদি টাকা খেয়ে ভাটারা থানা ইসরাফিল সাহেবকে এই সভাপতি করে ফেলে তাহলে তো আমরা এটা মেনে নেব না। কমিটি গঠনে কিছুটা দোষ ত্রুটি স্বীকার করলেন মহানগর সভাপতি, জানান কেন্দ্র চাইলে এতে পরিবর্তন পরিমার্জন করতে পারে। হয়তো আমরা করতে যে ভুল ত্রুটি যে আমাদের হয় না তা না, আমরা আমাদের পার্টি সেক্রেটারিকেও বলছি, সেক্রেটারি ওপেন মিটিংয়েই বলছেন যে এই কমিটি ঘোষণা হওয়ার পরে আপনারা চিৎকার চেঁচামেচি করার দরকার নাই, আপনারা লিখিতভাবে যার যার মনের কথা আছে বা কোনো এভিডেন্স সহ আপনারা আমার কাছে জমা দেবেন, আমার দপ্তরে জমা দেবেন। আমরাও বলছি যে তারা সংযোজন বিয়োজন করার ক্ষমতা রাখেন। নবীন প্রবীণ ত্যাগীদের নিয়ে অর্ড থানা কমিটি করার দাবিও করেন উত্তরের সভাপতি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দেশ ডিজিটাল হলেও এখনও সচিবালয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের হাজিরার শতভাগ ডিজিটাল ব্যবস্থা কার্যকর নয়। কোনো কোনো মন্ত্রণালয় ফিঙ্গার পাঞ্চের ডিজিটাল সিস্টেম থাকলেও তা বাস্তবায়নে কঠোর নির্দেশনা নেই। এতে ইচ্ছে মতো চলে কর্মকর্তা কর্মচারীদের অফিসে আসা যাওয়া, যাতে কর্মঘণ্টা ফাঁকি দিয়ে একদিকে যেমন অনিয়ম চলছে, এতে দুর্নীতি বাড়ছে বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। নূপুর মাহমুদের রিপোর্ট। উন্নয়নের অদম্য অগ্রগতিতে এগিয়ে চলছে বাংলাদেশ, তবে এখনো সরকারি কর্মচারীদের হাজিরায় লাগেনি ডিজিটালের ছোঁয়া। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মদিবসে অফিস করেন বিভিন্ন মন্ত্রণালয়ের শত শত কর্মকর্তা কর্মচারী, তবে এখনো অ্যানালগ পদ্ধতির হাজিরা খাতাই চলে তাদের হাজিরা। এতে করে সহজে কাজে ফাঁকি দিতে পারেন কর্মচারীরা। অনেক মন্ত্রণালয়ে মন্ত্রী চলে যাবার সঙ্গে সঙ্গেই বেরিয়ে যান অনেক কর্মচারী। হাজিরা খাতায় নিয়মিত সই করেন না অনেকে, কেউ কেউ আবার একদিনেই পুরো মাসের সই সারেন। অবশ্য এসব অভিযোগ নিয়ে রহস্যজনক নীরবতা প্রশাসনে। সকালে সই করে যায়, বিকালে তো আমরা বের হয়ে আসার সময় আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বেরোই। অনেকেই দেয়, অনেকেই দেয় না, তারা দেরিতে দেয়। সচিবালয়ে দু একটি ভবনে ডিজিটাল আঙ্গুলের ছাপ নেওয়ার মেশিন থাকলেও সেগুলো প্রায় সবই নষ্ট। তবে এই নিয়ে কথা বলতে রাজি হয়নি জনপ্রশাসন মন্ত্রী। হাজিরা খাতায় সই করলেও ফাঁকি দেওয়ার সুযোগ কম বলে মনে করেন প্রশাসনের এই কর্তা। উচ্চমান সহকারী আছে, প্রধান সহকারী আছে, সহকারী পরিচালক আছে, উপপরিচালক আছে। কারো কারণে কারো চোখে পড়বে যে সে চলে গেল, তার প্রয়োজন আছে না, সে কি কাজ ছাড়া থাকে? আমি অ্যাসাইনমেন্ট দিই তাদেরকে দিই না, বিভিন্ন কাজ দিই, সে যদি আমি না পাই তখন তো তাকে ধরতে পারি, আমরা ব্যবস্থা নিতে পারি। সাবেক পরিকল্পনা মন্ত্রী মনে করেন সচেতনতা বাড়লে কমবে কাজের ফাঁকির প্রবণতা। যারা এমপ্লয়ি তারাও আঙ্গুল দেবে না এটাতে, এবং যারা লাগিয়েছে ওরাও 2 নম্বরের জিনিস দিয়েছে, 1 নম্বর জিনিস দেবে না। সে চায় লাভ। আমি জানতাম একটু অবধারিতভাবে এটা কাজ করছি, আমার সংসারে এখানে যাচ্ছে আমি একটু পরে, ওখানে ওইরকম দুটো একটা যন্ত্রপাতি আছে, আগে সই করতাম, ওখানে সইটা রাখতে পারছে, ওটা কাজ করে না। ওই ভিতরে গিয়ে হলে ঢোকার সময় আজকে এই সেশনের একদিনও কাজ করে না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, সরকারি অফিসে ডিজিটাল হাজিরা থাকলেও সরকারি দপ্তর পিছিয়ে থাকার অন্যতম কারণ সদিচ্ছার অভাব। ক্ষমতার ব্যবহার, এগুলো চিহ্নিত হওয়ার সুযোগ সৃষ্টি হয় যদি এটাকে কার্যকর করা হয়। এই সুযোগটা সৃষ্টি হোক, সেটা কর্মচারীরা চান না, সরকারি কর্মচারীরা চান না, সোজা কথা। সেই কারণে এটা লঙ্ঘিত হচ্ছে, যতই বলা হোক না কেন এটা তারা মানতে রাজি না, এবং এটা না মানে প্রতিপালন না করেও তারা পার পেয়ে যান। কেবল সচিবালয়ই নয়, অফিসে ফাঁকিবাজি কমাতে সরকারি সব প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা চালু এখন সময়ের দাবি বলে মনে করেন টিআইবি। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। বন্দর ডি মারিয়াকে শিরোপা উপহার দিতে চান লিওনেল মেসি, কলম্বিয়াকে সমীহ করছেন আর্জেন্টাইন অধিনায়ক।
1969 সালে প্রতিষ্ঠিত বরগুনা জেলা কারাগার আজ মরণ ফাঁদে পরিণত হয়েছে। 50 বছরেরও পুরনো ভবনটিতে ঝুঁকি নিয়ে বাস করছেন বন্দীরা। কারাগারের নিরাপত্তা দেয়াল নিচু থাকায় অরক্ষিত পাকিস্তান আমলে নির্মিত এই কারাগারটি। বিষয়টি স্বীকার করে নতুন কারাগার নির্মাণের প্রচেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরগুনা কারাগারের বেশ কিছু ভবনে দেখা দিয়েছে ফাটল। এর মধ্যে কারাগারের হসপিটাল এবং বিষখালী ও পায়রা নামের ভবনটি বেশ ঝুঁকিপূর্ণ। অন্যদিকে বেহাল কিশোর ওয়ার্ডও। সামান্য বৃষ্টি হলে পানিতে ভেসে যায় মেঝে। আর এসব ভবনেই রাখা হচ্ছে বন্দীদের। আমরা সাক্ষাৎ করতে যাওয়ার পরে দেখলাম যে উপর থেকে পানি পড়ে এবং ভীমে ফাটল, যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে। ধসে পড়লে শতাধিক মানুষের প্রাণহানি ঘটতে পারে। সবাই আসলে মানুষ হাঁটলো এটা কাঁপে। বৃষ্টি আসলে পানি পড়ে তলিয়ে যায়। আসলে ওখানে বর্তমান যে অবস্থা, থাকার অবস্থা নাই। এর পাশাপাশি হাসপাতাল আছে, হাসপাতালটি খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে হাসপাতালটি ধসে পড়তে পারে। ঝুঁকিপূর্ণ এসব ভবনে আতঙ্কে থাকছেন বন্দী ও দায়িত্বরত কারারক্ষীরা। এছাড়া নিরাপত্তা দেয়াল নিচু থাকায় অরক্ষিত কারাগারটি। সবচেয়ে বেশি হলো আমাদের গাইডওয়ালটা। এটা 1968 সালে তৈরি হয়েছে। তখনকার ডিজাইন খুব দুর্বল ছিল, হাইট খুব কম, যে কোনো সময় যে কোনো বন্দি এখান থেকে পালাই যেতে পারে। অতএব এই ওয়ালটা আমাদের খুবই জরুরি। নতুন করে কারাগার নির্মাণের জন্য প্রচেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক। এটা আজ থেকে প্রায় 50 বছরেরও বেশি সময় আগে নির্মিত হয়েছে। তো এমনিতে আমাদের এই কারাগার সম্প্রসারণের প্রক্রিয়া হিসেবে আমরা অতিরিক্ত জায়গা বরাদ্দের বিষয়টা নিয়ে কাজ করছি। পাশাপাশি যে সমস্ত ঝুঁকিপূর্ণ ভবনগুলো আছে এগুলো আসলে কোথাও সংস্কার করার প্রয়োজন, কোথাও ভেঙে নতুন করে করার প্রয়োজন। বরগুনা জেলা কারাগারের ধারণ ক্ষমতা 200 জনের হলেও বর্তমানে এখানে 300 কারাবন্দী রয়েছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি অবশ্যই সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।